আসসালামু আলাইকুম। কোষ বিভাজনের সিকিউ নিয়ে আমরা আলোচনা করব। ঢাবি রিটেনের জন্য কি কি আসতে পারে, কিভাবে আসতে পারে এবং তোমরা কিভাবে লিখবা, সে জায়গাগুলো আমি দেখাবো এবং বুঝিয়ে দিব। তো ক্লাসটা দিতে একটু দেরি হয়ে গেল। আশা করছি নেক্সট টাইমে যতগুলো রিটেন ক্লাস আছে এগুলো লাইভ ক্লাসের পরপরই যত ইমিডিয়েট দেওয়া যায় আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সবার আগে চলে আসি যে পুরো চ্যাপ্টারে কয়েকটা পর্শন আছে দেখো। প্রথমে আছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসের পরে আছে কিন্তু মাইটোসিস। এই মাইটোসিসের আবার কয়েকটা পর্শন। সেল সাইকেল, বিশেষ করে ইন্টারফেস যেটা আর কি, কোষচক্র। তারপর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, যে প্রোফেজ থেকে টেলোফেজ পর্যন্ত, সেটা হলো বিভাজন প্রক্রিয়া। আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত বিভাজন। ওকে, এরপরেই আছে আমাদের মিওসিস। মিওসিস দেখো কোথা থেকে কোন কোশ্চেনগুলো কিভাবে আসতে পারে। প্রথমে আমরা চলে আসি অ্যামাইটোসিস থেকে। প্রথমে আমাদের টার্গেট হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? এক নম্বর প্রশ্ন হচ্ছে অ্যামাইটোসিস কাকে বলে, সংজ্ঞা আসতে পারে। আচ্ছা, অ্যামাইটোসিস কাকে বলে, অ্যামাইটোসিস কাদের হয়, এটা আসতে পারে। তো লিখবা যে কোনো ধরনের জটিলতা ছাড়া সরাসরি দুইটি কোষে বিভক্ত হয় তাকে কি বলে, অ্যামাইটোসিস বলে। অ্যামাইটোসিস কাদের হয়, ওই যে অ, এ, আ, ব্যা, তাই না? এগুলো হচ্ছে উত্তর, আমি তো বলছিলাম তোমাদের। সো অ্যামাইটোসিসের সংজ্ঞা এই তো। অ্যামাইটোসিস থেকে কিন্তু আর কোনো এখানে প্রশ্ন নাই। এই একটাই মাত্র টপিক যেটা অ্যামাইটোসিস পড়ানো পসিবল, এছাড়া কিন্তু আর কিছু নাই। তো এবার চলে আসুন মাইটোসিস। সেল সাইকেল পোরশনটা থেকে আমরা চলে আসি। সেল সাইকেল পোরশন থেকে কি কি প্রশ্ন আসতে পারে? মাইটোসিসের কোষ চক্র, এক নম্বর যেটা, সেটা হলো কোষ চক্র কি, সংজ্ঞা আসতে পারে। তোমরা তো জানো একটা কোষের বৃদ্ধি, প্রিপারেশন, বিভাজন সবকিছু মিলাই কোষ চক্র বলা হয় না? ওখানে তিনটা টার্ম আছে, তিনটা দেখে নিব, আমি বইতে বলছিলাম তোমাদের। সো প্রথমে কোষ চক্র কাকে বলে এটা। দুই নম্বর হচ্ছে ইন্টারফেস কি, ইন্টারফেস, তাই না? তোমরা তো জানোই যে এইটা যদি হয়, এই এম দশটা বাদ দিলে এই যে এখান থেকে শুরু করে পুরোটা এবং এখানে এসে শেষ, সো এই অঞ্চলটাকে বলা হয় ইন্টারফেস, তাই না? এইটা একটা। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, বিপাকীয় নিউক্লিয়াস কি, বিপাকীয় নিউক্লিয়াস। তো তোমরা তো জানোই এই জায়গায় অনেক ক্রিয়া বিক্রিয়া হয় কোষের নিউক্লিয়াসের ভেতরে, এই জন্য এই কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। বিপাকীয় শব্দের মানেই হচ্ছে ক্রিয়া বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি, এই যে ধাপটা তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটা ধাপ আসতে পারে। আমি কিন্তু তোমাদের বলছিলাম যে এখানে কি ঘটে, এস দশায় ডিএনএ সিনথেসিস হয় এবং G2 দশায় কি হয়। বাট এখানে হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গুরুত্ব। গুরুত্ব বা কাজ, বুঝতে পারছো? বলো তো এটার গুরুত্ব কি? তোমরা তো জানোই যে ইন্টারফেসের গুরুত্ব হচ্ছে এখানেই কোষ বিভাজনের ডিসিশন নেওয়া হয়। না ডিসিশন যদি, জিন যদি না ডিসিশন, তো কোষ বিভাজন হতো না, উদ্ভিদের শরীর বৃদ্ধি পেত না। এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়, তাই না? এস দশায় ডিএনএ রেপ্লিকেশনের কারণে দুইটা কোষে আমরা জেনেটিক ম্যাটেরিয়াল পাঠাইতে পারি। যদি ডিএনএ রেপ্লিকেশন না হতো, দুই কোষে আমরা জেনেটিক ম্যাটেরিয়াল পাঠাতে পারতাম না। এখানে সমস্ত কোষ বিভাজনের এটিপি তৈরি হয়। যদি এটিপি তৈরি না হতো, তাহলে আমরা কি করতে পারতাম না, কোষ বিভাজন প্রক্রিয়াগুলোতে কাজ করতে পারতাম না। এখানে এই স্পিন্ডল তন্তু তৈরির যে কাঁচামালগুলো তৈরি হয়, যদি এটা তৈরি না হতো তাহলে সেল ডিভিশনে হইতো না। এগুলো হচ্ছে গুরুত্ব। সো এটা খুবই সহজ, মানে এখানে যা যা ঘটে এইটাই গুছাই দেওয়া মানে গুরুত্ব। সো আশা করছি কোষ চক্র থেকে কোনো ইস্যু হবে না। ওকে, মোটামুটি শেষ। কোষ চক্রে কিন্তু আরেকটা প্রশ্ন হওয়ার মতো, সেটা হলো কোষ চক্র এবং কোষ বিভাজনের মধ্যে পার্থক্য আছে দেখবা। ইন্টারফেজ এবং হচ্ছে
মানে এইটার সাথে এম দশার একটা পার্থক্য আছে, তোমরা দেখবা। ঠিক আছে, কোনটাতে বিস্তার কোনটাতে বৃদ্ধি ঘটে এই জিনিসগুলো ওখানে বলা আছে। ওটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হইতে পারে ওখান থেকে। এখন বিভাজন প্রক্রিয়ায় চলে আসি। বিভাজন প্রক্রিয়া কিভাবে আসতে পারে এটা আন্দাজ করা যাচ্ছে। মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন বিশেষ করে যেগুলো আসতে পারে প্রোফেজ এবং প্রোমেটাফেজ। ওকে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। বাকি যেগুলো আছে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই তিনটার ক্ষেত্রে যেটা সেটা হবে যে তুমি পারবা মেটাফেজে কি হয়, সবগুলো বিষুবীয় অঞ্চলে বা মাঝখানে আসে। এই মাঝখানে আসাকে বলে মেটাকাইনেসিস, তাই না? এখানে সবচেয়ে বেশি পেঁচিয়ে যায় সুপার কয়েলিং, এখানে সবচেয়ে বেশি খাটো মোটা হয় কন্ডেনসেশন। ডান, এগুলো তো তোমরা পারবা। তারপর হচ্ছে অ্যানাফেজে কি মেরুমুখী চলা শুরু করে বিভিন্ন আকার আকৃতি, একটা চিত্র পারবা। টেলোফেজে কি হয়, প্রোফেজের অপোজিট। তো প্রোফেজে কি ঘটে এইটা জানা জরুরি। আমি কিন্তু তোমাদের একটা সিকোয়েন্স শেখাইছিলাম ক্লাসের মধ্যে। খেলার মাঠটা আগে বড় হবে, নিউক্লিয়াসটা বড় হবে, তারপর জল বিয়োজন শুরু হবে, তাই না? জল বিয়োজন শুরু হলে ক্রোমাটিনগুলো কি হবে, পেঁচিয়ে যাবে। পেঁচিয়ে গেলে কি হবে, খাটো মোটা হবে। খাটো মোটা হলে কি হবে, রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হবে। রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হলে আমরা দেখতে পাবো, দৃষ্টিগোচর হবে, ঠিক না? এরপর কি বলছিলাম, সমস্ত বিলুপ্তির শুরু এখানে। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের বিলুপ্তির শুরু, স্পিন্ডল তন্তু তৈরির শুরু এখানে, তাই না? এবং সবার শেষে কি বলছিলাম, সেন্টোমিয়ার বাদে বাহুগুলো অনুদৈর্ঘ্য বিভক্তি হয়। তোমরা সবাই এটা জানো। আর এই ধাপে কি, স্পিন্ডল তন্তু যেটা হয়েছে ওটা কমপ্লিট হয়ে গেছে, বিলুপ্তিগুলো মোটামুটি সব শেষ হয়ে গেল এখানে। তাহলে ক্রোমোজোমগুলো স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হবে, হয়ে নাচতে নাচতে কোথায় যাবে, মাঝখানের দিকে বিষুবীয় অঞ্চলে যাবে, রাইট? তো আমরা সবাই জানি যে প্রোমেটাফেজের কাজটা খুবই সহজ। তো যাই হোক না কেন, আমার মনে হচ্ছে যদি এখান থেকে দেয়, এগুলো সহজই হিসাবে দিতে পারে। প্রশ্ন কেমন করো ডাজেন্ট ম্যাটার, সহজ করলে এটা দিবে। আর যদি মনে করে সত্যি সত্যি তোমাকে জাজ করবে তাহলে এই দুইটা ধাপ দেবে, বুঝছো? জাজ করার ধাপ কিন্তু এই দুইটাই। সবাই এই দুটো পারে না, সবাই এগুলো পারে। আচ্ছা, সো সেল ডিভিশন শেষ। এখন এখানে একটা কথা আছে, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা জানো? ভার্সিটিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু মাইটোসিস না, মিওসিস। তো মিওসিসটা আমরা আসবো, তার আগে একটু বলি মাইটোসিসের কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কাজটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে এগুলো সবাই জানে, কাজটাতে কিসের বৃদ্ধি ঘটে, কোন অঙ্গের বৃদ্ধি ঘটে, আর কি কি ঘটনা ঘটে, অনিয়ন্ত্রিত যে ক্যান্সার হয়, এই জিনিসগুলো বলতে হবে না? মানুষের দৈহিক বৃদ্ধি, উদ্ভিদের দৈহিক বৃদ্ধি, কাণ্ড শাখা প্রশাখার বৃদ্ধি, মূলের অগ্রভাগের বৃদ্ধি, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের কথাবার্তা আছে। সো আমার মনে হয় কাজটা খুবই সহজ মনে রাখা, তোমরা কাজটা পড়বা। দেখছো, আলটিমেটলি কোশ্চেন করলে সব জায়গায় করতে পারবে, কিন্তু কোশ্চেন ছোট ছোট হবে, খুব সহজ। প্রফেসর আসলে প্রফেসর তো নাই কোশ্চেন। তো গতবার প্রশ্ন হয়নি, আমি যতটুকু রিকল করতে পারতেছি গতবার প্রশ্ন হয়নি এখান থেকে, বুঝছো? প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে রেগুলার প্রশ্ন হয়, তো গতবার এখান থেকে প্রশ্ন হয়নি। তো এই দেখো, মানে এটা যে আসবেই ব্যাপারটা এমন না, বাট যদি আসে যে কোনো একটা আসতে পারে, এভাবে আসতে পারে। আচ্ছা, এবার অনিয়ন্ত্রিত কোষ বিভাজনে আমরা চলে আসি। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনে যদি প্রশ্ন হয় তাহলে কিভাবে হবে? এটা খুব সহজ, হ্যাঁ, এটা পারবা ইনশাল্লাহ। সেটা হলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন কি, টিউমার কি, টিউমার কি, ক্যান্সার কি, এই ধরনের ছোট প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, মানে ডেফিনেশন এই জিনিসগুলো, কার্সিনোজেন, কার্সিনোমা,
কার্সিনোমা কি, এই জিনিসগুলো আসতে পারে। বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি এখান থেকে আমি নিজে কোশ্চেন করতাম, তাহলে আমি যেটা করতাম সেটা হলো এই টার্মসের চেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয় সেটা হলো মাইটোটিক ইন্ডেক্স, বুঝছো? আমি যদি প্রশ্ন করতাম আমি এটা দিতাম, মাইটোটিক ইন্ডেক্স, এমআই, টোটাল সেল, তাই না? আর উপরে হচ্ছে কোষ বিভাজনরত বা মাইটোসিসরত কোষের সংখ্যা, তারপর একটা অ্যামাউন্ট আসে, তাই না? এই মাইটোটিক ইন্ডেক্সের মাধ্যমে আমরা কি বুঝি? টিউমার কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। টিউমার কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে এটা বোঝা যায়। যারা ক্লাস করছো তারাই পারবা, যারা বই পড়ছো তারাই পারবা, যারা কিছু পড়ো নাই তাদের কাছে মনে হয় অনেক কিছু পড়াইতেছি, অনেক কঠিন জিনিস পড়াইতেছি। আর একটা হচ্ছে চিকিৎসা প্ল্যান। চিকিৎসক কি করতে পারে? চিকিৎসার প্ল্যান, কিভাবে চিকিৎসা হবে এটা নির্ধারণ করে। মাইটোটিক ইন্ডেক্স যদি খুব খারাপ হয়, মানে মান যদি খুব বেশি আসে, তার মানে ক্যান্সারের খুব খারাপ অবস্থা। তখন ডাক্তার কি করবে? ডাক্তার বলবে হচ্ছে জাস্ট ব্যথা হচ্ছে, এ হচ্ছে এই ধরনের ওষুধ দিয়ে কোনোভাবে বাঁচিয়ে রাখো। কিন্তু মাইটোটিক ইন্ডেক্সের মান যদি খুব কম হয়, তার মানে ভালো, তখন ডাক্তার বললো আচ্ছা রেডিওথেরাপি, কেমোথেরাপি ইত্যাদি ইত্যাদি ট্রাই করতে পারেন, সম্ভাবনা আছে। সো মাইটোটিক ইন্ডেক্সটা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবা কোষ বিভাজন থেকে একটা প্রশ্ন আসছিল, বুঝছো? তোমাদের এই প্রশ্নটা আমি আজকে দেখাবো। সেটা হলো একটি কোষ হতে 64 দুগুণ কত মহিম? 128টি কোষ উৎপন্ন হতে কতবার মাইটোসিস দরকার? মাইটোসিস দরকার, ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখবা যে একটি কোষ হতে, এইটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসছিল, একটা ম্যাথ। তো এই জন্যই আমি এটা দেখাচ্ছি, কারণ মাইটোটিক ইন্ডেক্সেরও ম্যাথ আসতে পারে, ঠিক আছে? যে কোনো একটা টিউমার থেকে কোষ নিয়ে দেখা গেল 500টা কোষ নিছি, নিয়ে দেখলাম যে সেখানে 500টা কোষ নেওয়ার পর দেখলাম সেখানে 300টা কোষে মাইটোসিস চলতেছে। তার মানে উপরে 300, নিচে টোটাল সেল নাম্বার 500। তো যে মানটা আসবে সেই মান অনুযায়ী আমরা ডিসিশন নেব। আচ্ছা যাই হোক, মাইটোটিক ইন্ডেক্স কতটা বের করা পসিবল। কিন্তু আরেকটা জিনিস আমি তোমাদের এখানে দেখাই। যদি কখনো এমন আসে, একটু বলো তো মাইটোটিক ইন্ডেক্স তোমরা যারা দেখছো উপরে কি থাকে বলো তো? কোষ বিভাজন কতগুলোতে হচ্ছে, আর নিচে হচ্ছে টোটাল কোষ নাম্বার। মানে একটা টিউমার থেকে আমি কতগুলো কোষ নিয়ে আসলাম, সেই কোষগুলো নিচে বসাবো টোটাল নাম্বার, আর ওই কোষগুলোর মধ্যে কয়টা মাইটোসিস চলতেছে সেটা আমরা উপরে বসাবো। এইভাবে তো হয়, তাই না? আচ্ছা যদি এমন হয় যে প্রোফেজ চলতেছে 11টাতে, মেটাফেজ চলতেছে 2টাতে, অ্যানাফেজ চলতেছে 14টাতে, আর টেলোফেজ চলতেছে 2টাতে, টোটাল আমরা কোষ নিয়েছিলাম টিউমার থেকে কত? 100। তাহলে তোমরা আমাকে বলো তো উপরেগুলো কি সব যোগ হবে না? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ চলতেছে সবগুলোতে, আলটিমেটলি কি সবগুলোতে মাইটোসিসই তো চলতেছে। তাহলে উপরে মাইটোসিসরত কোষের সংখ্যা আর নিচে হচ্ছে টোটাল কোষের সংখ্যা। টোটাল কোষের সংখ্যা বসাইছি, উপরে মাইটোসিসরত কোষের সংখ্যা বসাইছি। তাহলে যদি কখনো এইভাবে যে এগুলা সেপারেট করে তোমাদের দিয়ে দেয় পরীক্ষার হলের মধ্যে, তোমরা যেন এই ম্যাথটা পারো। আমি আরেকবার বলি, যদি বলে যে 100টি কোষ, মানে একটি টিউমার থেকে 100টি কোষ নেওয়া হয়েছে, যার মধ্যে আচ্ছা একটু বলি 2 2 4 18 19 29, একটি টিউমার থেকে 100টি কোষ নেওয়া হয়েছে যার 29টিতে মাইটোসিস চলছে, তাহলে উপরে আমরা 29 লিখবো না? মাইটোসিস রত নিচে 100 লিখবো না? লিখবো। যদি বলে একটি টিউমার থেকে কোষ নেওয়ার পর দেখা গেল প্রোফেজ এতগুলা, অ্যানাফেজ এতগুলা, টেলোফেজ এতগুলা, আলটিমেটলি কি ওই 29টাই তো, ঠিক কি না? তাহলে উপরে আমরা এইভাবে লিখবো, দেন আমরা এইভাবে লিখবো, তারপর মান বের করবো, সিম্পল। আচ্ছা এবার চলে আসি আমরা, এইটা আমাদের শেষ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। বাট এইটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব রাখবো, আরেকটা গুরুত্ব রাখবো, সেটা হলো আমি একটু বলে দিচ্ছি, অ্যাপোপ্টোসিস ও নেক্রোসিস। নেক্রোসিস দেখো, অ্যাপোপ্টোসিস মানে হলো যে তোমার শরীরের জন্য ভালো, মানে কোষটা মারা গেলেই ভালো, এই মৃত্যুটা, বুঝতে পেরেছো? তাহলে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু,
বা প্রোগ্রাম সেল ডেথ বা কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, অনেকগুলো ব্যাপার আছে, অনেকগুলো নামে ডাকা হয়, দ্যাট ইজ কল অ্যাপোপ্টোসিস। আর নেক্রোসিস শব্দের অর্থ হলো কোষের মৃত্যু হবে কিন্তু এটা অ্যাক্সিডেন্টাল মৃত্যু হবে, দুর্ঘটনাজনিত মৃত্যু হবে। বুঝতে পেরেছো? তো অ্যাপোপ্টোসিস নেক্রোসিস তোমরা যেটা করো, অ্যাপোপ্টোসিসের হচ্ছে উদাহরণগুলো জানবা, যে আমাদের পরিপাক নালীর যে অন্ত্রের যে এপিথেলিয়াম আবরণী কোষগুলো রেগুলার পড়ে যায়, ত্বকের কোষগুলো ঝরে যায়, ভ্রূণে আমাদের আঙ্গুলের মাঝখানে পাতলা পর্দা থাকে হাঁসের পায়ের মতো, তো এগুলো ক্ষয়ে গেছে, তো এই কোষগুলো মারা গেছে, এটা তো ভালো মৃত্যু, এই জন্য আমাদের আঙ্গুলগুলো তো আলাদা হয়েছে, হয়েছে না? সো এই ধরনের মানে যারা কনসেপ্টগুলো আগে ভালো করে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে লাস্ট আমার যারা ক্লাস করছো আশা করছি তাদেরই প্রবলেম হবে না। তাহলে অ্যাপোপ্টোসিস ওইভাবে আসবে। নেক্রোসিস মানে এরকম যে হঠাৎ করে তোমার হাতের মধ্যে আঘাত লেগে কিছু কোষ ধ্বংস হয়ে গেল। কোন ধরনের মৃত্যু এটা? অ্যাপোপ্টোসিস না নেক্রোসিস? নেক্রোসিস। অ্যাক্সিডেন্টাল মানেই নেক্রোসিস। ঠিক আছে প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসি আমরা মিওসিসে। আমাদের লাস্ট ছিল মিওসিস। এই অঙ্কটা আমি সবার শেষে দেখাবো, আমি একটু মিওসিসটা দেখাই। মিওসিস কোষ বিভাজন কাকে বলে এগুলো তোমরা পারবা। প্রোফেজ একটা দেখো, তোমাদের কি মনে আছে? মিওসিস দুই ধরনের, মিওসিস এক এবং মিওসিস দুই। তাহলে আমরা মিওসিস এক দেখছি। মিওসিস একের কি দেখতেছি? প্রোফেজ এক, এটা দেখতেছি, তাই না? প্রোফেজ একের মনে আছে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এত সুন্দর করে আমি তোমাদের মনে রাখার উপায় দিছি, তোমরা যারা ক্লাস করো নাই তারা আজকের ক্লাসে আইসা আমার কথা শুনে হতাশ হও। তাদেরকে আমি এটা ট্রিকের মাধ্যমে শেখাইছিলাম না মুহিম? এটা কিশোরকাল, ওই যে ফুল দেওয়ার জন্য কাউকে ইচ্ছা করে ফ্লাওয়ার বুকে, তারপর হচ্ছে এক কোণে গিয়ে ঘরের মধ্যে থাকতে চাই, কৈশোরকাল। তো এটাকে বলা হচ্ছে পোলারাইজড বিন্যাস, ঠিক না? মুখে ব্রণ হয় এই সময়, মানে ক্রোমোমিয়ার। এটার ক্ষেত্রে কি বলছিলাম? এটার মধ্যে বলছিলাম যে হোমোলোগাসগুলো কাছাকাছি আসার প্রক্রিয়ার নাম কি ছিল? সিনাপসিস। আসার পর আমরা তাদেরকে কি বললাম? কাপল বা বাইভ্যালেন্ট। এরপর যখন তারা মানে কাছাকাছি আসে তারপর তারা কাপল হয়। তারপরে তারা সংসার মানে প্যাকাইটিন, প্যাক। এই প্যাক দশা মানে সংসার আমি কি বলছিলাম? 4টা বাচ্চা হয়, মানে কি? টেট্রাড, তাই না মহিম? পরস্পরের মধ্যে স্বপ্ন, সবকিছু, সংসার জীবন তো সবকিছুর বিনিময় হয়। ক্রসিং ওভার। আর কি হয়? পরস্পরের মধ্যে ভালোবাসাটা নাই হয়ে যায়, কায় আছে মা। এই 3টা ঘটনা ঘটে। এরপরে কি? ডিপ্লোটিন বা ডিভোর্স। আমি বলছিলাম না, ডিভোর্সে কি হয়? লুপ সৃষ্টি হয়। ডায়াকাইনেসিসে কি হয়? ডায়া মানে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া, কাইনেসিস মানে মুভমেন্ট। তো এখানে ক্রোমোজোমগুলো, হোমোলোগাস ক্রোমোজোম জোড়গুলো নিউক্লিয়ার মেমব্রেন ভেদ করে একবার সাইটোপ্লাজমে চলে আসে, মানে মেমব্রেন সব ভেঙে যায়। তো প্রিয় স্টুডেন্ট, তোমার এখান থেকে প্রশ্ন আসবে এই যে পোলারাইজড বিন্যাস, সিনাপসিস কি, বাইভ্যালেন্ট কি, বা টেট্রাড কাকে বলে, ক্রসিং ওভার কি, কায়াজমা কি, এইগুলো প্রশ্ন আসবে। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি সবচেয়ে কমন প্রশ্নটা নিয়ে শুধু বলি, ক্রসিং ওভার। এগুলো কিন্তু আমি ক্লাসে বলছি। ক্রসিং ওভারটা নিয়েই বলে যে ক্রসিং ওভার কাকে বলে, এই প্রশ্নটা আসবে। ক্রসিং ওভারের গুরুত্ব কি, ক্রসিং ওভার কিভাবে ঘটে তোমরা তো জানো। নন সিস্টারের মধ্যে কি হয়? পার্থক্য হয়। তো কেটেই তো পার্থক্য করতে হয়, তাই না? 2টা ক্রোমোজোম একটা প্রান্ত কাটতে হয়, কাটার জন্য যে এনজাইম তার নাম হচ্ছে কি? এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। এটা থেকে এটাতে যখন আসে, এটা থেকে এটাতে যায় নন সিস্টার ক্রোমাটিডের ক্ষেত্রে, তখন কি হয়? লাইগেজ এনজাইমের মাধ্যমে জোড়া লাগে, লাগে কি না? লাগে। সো ক্রসিং ওভারের মাধ্যমে লাভটা কি? ক্রসিং ওভারের মাধ্যমে হচ্ছে বৈশিষ্ট্যের বিনিময় হয়, নতুন বৈশিষ্ট্য চলে আসে, বৈচিত্র্য সৃষ্টি হয়, জেনেটিক ম্যাপের ক্ষেত্রে ক্রসিং ওভার লাগে, ইত্যাদি ইত্যাদি কথাগুলো আছে। মনে রাখবা, ক্রসিং ওভার না পড়ে যদি কেউ পরীক্ষার হলে যাও, তাহলে মনে করবা তুমি জাস্ট অস্ত্র না নিয়ে যুদ্ধে গেছো। অস্ত্র না নিয়ে, এই চ্যাপ্টার যে ক্রসিং ওভারের উপর দক্ষতা না নিয়ে
বা ক্রসিং ওভারের প্রশ্ন আসলে যে সলভ করতে পারবে না, সে অস্ত্র না নিয়ে যুদ্ধে গেছে। আর এটা এমন এক অস্ত্র যে অস্ত্রটা একটা পাগলও জানে। বুঝতে পারছো? মানিব্যাগ না নিয়ে বাসে উঠছো, 10 কিলোমিটার যাওয়ার পর তোমার বাসে নামাই দিচ্ছে, কারণ তোমার কাছে টাকা নেই, এখন বাড়িতেও ফিরতে পারবো না, গন্তব্যেও যাইতে পারবো না। সেটা হলো ক্রসিং ওভার। প্রিয় স্টুডেন্ট, এখন সংজ্ঞাটা কিভাবে লিখতে হবে আসলে আমি তোমাদের শেখাচ্ছি। সবগুলো কমন সংজ্ঞা। 1 নম্বর লিখবো হচ্ছে এই যে এটা, তাই না? তাহলে এটার নাম এ দিলাম, এটার নাম বি দিলাম, এটার নাম সি দিলাম। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস বিষয়। দেখছো? তাহলে যে কোনো টপিকে আনসার লেখো না কেন তুমি কিন্তু পারবা। দেখো, এ মানে কি? মিওসিস একের প্রোফেজ 1 দশায়, বি মানে প্রোফেজ 1 দশায়, সি মানে হচ্ছে প্যাকাইটিন উপদশায়। ঘটনা কি? দুইটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়। ঠিক আছে? যদি এমন আসে বাইভ্যালেন্ট কি? বাই মানে হচ্ছে দুইটা হোমোলোগাস ক্রোমোজোম আর কি। তাহলে আমরা বলতে পারি, আবার দেখো এবার এটা, হ্যাঁ, সি এর জায়গায় এটা বসবে, সি এর জায়গায় এটা বসবে। মিওসিস একের প্রোফেজ 1 দশায়, তা জাইগোডিন উপদশায় দুইটি হোমোলোগাস ক্রোমোজোম, এই যে এটা বাইভ্যালেন্ট, মানে বিষয়টা এখন বলতেছি, দুইটি হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি যুক্ত হলে ক্রোমোজোম দুইটাকে একসাথে বাইভ্যালেন্ট বলে। ঠিক আছে? আচ্ছা, আমি এটার কথা বলি, সিনাপসিস কি? দেখো, ওসিস মানে হলো প্রক্রিয়া, তাই না? অসিস মানে প্রক্রিয়া, সিন মানে কি? টুগেদার, একসাথে হওয়া। তাহলে দেখো তো পারো কিনা এবার। মিওসিস 1 এ প্রোফেজ দশায়, জাইগোডিন উপদশায়, তাহলে এবিসি শেষ। এবার বিষয়টা কি? বিষয় দুইটি হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়া, টুগেদার হওয়ার প্রক্রিয়া। তাহলে বিষয়টা ডান। তাহলে তোমরা আমাকে বলো তো, যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে ছোট, পারবা কিনা? পারবা, যে কোনো প্রশ্ন পারবা। আর ক্রসিং ওভারের গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট, তাইলেই তোমার এই চ্যাপ্টারে পড়া শেষ। মাত্র 30 মিনিটের মধ্যে এই চ্যাপ্টারটা যে কোনো স্টুডেন্ট খুব ভালো করে কভার করতে পারবে, রিটেনের প্রিপারেশন নিতে পারবে। আর রেসিডুয়াল নলেজ দিয়ে চ্যাপ্টার ইনশাল্লাহ পার হয়ে যাবে। তো তোমরা চিন্তা করবা না। এখন তোমাদের শুধু একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমি করাই দিই। দেখো, একটা কোষ হতে 128টা কোষ তৈরি। অনেকে ভাবে আচ্ছা 64 বার যদি মাইটোসিস হয় তাহলে মনে হয় 128টা কোষ উৎপন্ন হবে। ব্যাপারটা আসলে তা না। তোমাদের আমি একটু শেখাচ্ছি। দেখো, একটা কোষ থেকে যখন আমরা 2টা কোষ উৎপন্ন করি, এই কোষটা কিন্তু আর থাকে না, ওইটাই ভাঙিয়ে 2টা হয়েছে। হয়েছে কিনা মহিম? তাহলে একবার কোষ বিভাজন করলে আমরা কয়টা কোষ পাই? চিন্তা করে দেখো, একবার মাইটোসিস হলে কয়টা কোষ পাই? 2টি পাই। তাহলে আবার বলো তো, একটা কোষ থেকে বলছে না? তাহলে এই কোষটা থেকে 2টা হলো। দেখো ভালো করে, এখান থেকে যদি আমরা কোষ বিভাজন করি 2টা পাইলাম না, এই কোষটা আছে পাইসা? এখান থেকে যদি আমরা কোষ বিভাজন করি 2টা পাইলাম না, এই কোষটা আছে পাইসা? তাহলে তোমরা আবার বলো তো, 4টা যখন আমরা কোষ পাইলাম, এই যে 4টা, তখন বলো তো কয়বার কোষ বিভাজন হয়েছে? এখান থেকে একবার হয়ে এইটার এইটা হয়েছে। তাহলে এখানে মাইটোসিস 1, রাইট? এইটা থেকে যখন এই 2টা হয়েছে, ঠিক কিনা? বলো তো, এই কোষটা আর এই কোষটা আলাদা আলাদা মাইটোসিস করছে না? এই যে 2টা, ও 2টা করছে। তাহলে বলো তো, এইটা থেকে যখন 2টা হয়েছে, মাইটোসিস 2 না? এইটা থেকে যখন এই 2টা হয়েছে, এখানে একটা মাইটোসিস হয়েছে না? মাইটোসিস 3 না? তাহলে দেখছো 4টা কোষ আসতে 3 বার মাইটোসিস হয়েছে। তাহলে 8 যদি বলো, তাহলে বলো তো 7 বার হবে না? 16 যদি বলো, 16টি কোষ তৈরিতে, বলো তো এখানে 15 বার হবে না? তাহলে 128 যদি বলো, বলো তো 127 হবে না? এইটা কেউ বোঝে না, এইটা বোঝানো খুবই মুশকিল। তাহলে মনে রাখবা, টোটাল সেল নাম্বার -1, মাইটোসিস কোষ বিভাজনের সংখ্যা। মনে থাকবে? তো এই যে এই কনসেপ্টটা যারা বোঝে না, এই জায়গায় কি বলছে, তারা করে কি, আচ্ছা একটা থেকে 2টা, 2টা থেকে 4টা, তাহলে একবার মাইটোসিস হলো, 2বার মাইটোসিস হলো। আরে না, এখানে দেখ কয়বার মাইটোসিস হয়েছে, এখানেই 2বার মাইটোসিস হয়েছে তলে তলে। সো প্রিয় স্টুডেন্ট, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। বাট এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো 4টা কোষ তৈরি হইতে কয়টা প্রজন্মের কোষ লাগছে? একটু খেয়াল করো তো। এইটা কি বা এইটা কি একেবারে দাদার প্রজন্ম না? তাহলে দাদার প্রজন্ম যদি প্রশ্ন আসে, কয়টি প্রজন্ম, কয়টি প্রজন্ম লাগে? তাহলে এইটা কিন্তু তোমরা সহজেই বলতে পারো। বলো তো, এটা দাদার প্রজন্ম না? এখান থেকে এই যে বাবা মা আসছে না? তাহলে এই প্রজন্ম কি? তোমার বাবা মার প্রজন্ম, তোমরা এখানে আসছো। তাহলে 4টা কোষ হতে কয়টা প্রজন্ম লাগলো?
2টা প্রজন্ম লাগলো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে আমি যদি বলি 8টি কোষ হতে কয়টা প্রজন্ম লাগে, দেখো তো পারো কি না। 1 থেকে 4, এখান থেকে 4টা, রাইট? ঠিক কিনা? তাহলে বলো তো, একটা প্রজন্ম, 2টা প্রজন্ম, 3টা প্রজন্ম, এরা কি একই প্রজন্মের না? আমার চাচাতো ভাই, আমরা কি 2জন মানুষ, মানে 2টা প্রজন্মের মানুষ, নাকি এক প্রজন্মের মানুষ? এক প্রজন্মের মানুষ। তাহলে দেখো, প্রশ্ন যদি কতবার মাইটোসিস হয়, তাহলে তোমার কাছে এই সূত্রটা। আর প্রশ্ন যদি কতটি প্রজন্মের কোষ লাগে, তাহলে উত্তর কিন্তু দেখো, এটা একটা প্রজন্ম, এরা একটা প্রজন্ম, এরা একটা প্রজন্ম, তাহলে দেখছো 8টা হইতে কয়টা প্রজন্ম লাগলো? 3টি প্রজন্ম লাগলো। প্রিয় স্টুডেন্ট, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আরো কমপ্লেক্স কোশ্চেন আছে এখান থেকে, কোষ বিভাজন থেকে। তোমরা একটা দারুণ জিনিস দেখো, 2020-21 সালে যখন কোভিড শুরু হয়, তখন আমরা কিছু সেল ডিভিশনের ম্যাথ নিয়ে আলোচনা শুরু করি বায়োলজি এডার্সে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, ভার্সিটিতে একটা সময় এসে কোষ বিভাজনের ম্যাথ আসা শুরু হয়েছে, একবার আসছিল আর কি, রিসেন্টলি। সো আমি বলবো এই ম্যাথটা এবং কোষ বিভাজনের হচ্ছে ওই যে আরেকটা জায়গা আছে ম্যাথ, ওইটা দেখে নিবো, মাইটোটিক ইন্ডেক্স। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ।